শামীম হাসান ভুঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর সকালে। ধন্যবাদ জানাই শুরুতেই এই ৭ সকালে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং শামীম হাসান ভুঁইয়া, ৫ জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে এবং বলা হচ্ছে আবহাওয়ায় যে সামনের দিনগুলোতে আজকে কোথাও কোথাও শনিবার আবার কোথাও বলা হচ্ছে বৃষ্টি হতে পারে, আবার এটিও বলা হচ্ছে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কি খবর রয়েছে আসলে? ধন্যবাদ আপনাকে। বৃষ্টি কিন্তু উত্তর পূর্বাঞ্চলে কিছুটা শুরু হয়েছে এবং আস্তে আস্তে এটা সারা বাংলাদেশে বৃষ্টি লাভ করবে ক্রমান্বয়ে। আজকে ঢাকায় সামান্য কিছু বৃষ্টি হতে পারে, তবে সেটা কোনো সিগনিফিক্যান্ট বৃষ্টি নয় এবং এতে তাপমাত্রাও খুব একটা পার্থক্য ঘটবে না। কিন্তু ৪-৫ তারিখ থেকে সারা বাংলাদেশে মোটামুটি বৃষ্টি বিস্তৃতি লাভ করবে এবং তখন তাপমাত্রা কিছুটা কমে আসবে। জি, প্রথম বৃষ্টি এই ধরনের তাপপ্রবাহের পর প্রথম যে বৃষ্টি, আপনি সিগনিফিকেন্ট না হলেও যদি বৃষ্টি হয়ে থাকে সে বিষয়ে কোনো সতর্কতা রয়েছে কিনা? ধরেন অতি উৎসাহী হয়ে বৃষ্টিতে ভেজা বা এই বৃষ্টি আসলে কতটুকু আমাদের জন্য নিরাপদ, অথবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কিনা? আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। এই যে দীর্ঘ ড্রাই স্পেল থাকার পরে যখন প্রথম যে ওয়েট স্পেলটা আসে সে সময় কিন্তু বজ্র মেঘ তৈরি হয় এবং বজ্র মেঘ থেকে বৃষ্টিটা হয়। কাজে বজ্র মেঘের সাথে বজ্রপাত হওয়ার আশঙ্কা রয়েছে। কাজেই এই সময় তো অবশ্যই বৃষ্টির সময় যখন বজ্রপাত শুরু হয়ে গেলে অবশ্যই নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। কোনোভাবেই ফাঁকা জায়গায় থাকা যাবে না। এটাতে কিন্তু মৃত্যু ঝুঁকি পর্যন্ত রয়েছে। আর আমি একটা জিনিস একটু সংশোধন করি। আপনি আপনার এই খবরের যেটা মানে অনলাইন সংস্করণে যেটা বলছিলেন যে আবহাওয়া অফিস উত্তর পূর্বাঞ্চলে ফ্ল্যাশ ফ্লাডের ওয়ার্নিং দিয়েছে, আমরা কিন্তু এই ওয়ার্নিংটা দেই না। আবহাওয়া অফিস এই ওয়ার্নিং দেয় না, এটা দেয় পানি উন্নয়ন বোর্ড। আমরা কোনো ওয়ার্নিং দেইনি। তবে আমরা যেটা বলেছি যে উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের জন্য আমাদের ব্যবস্থা নিতে বিভিন্ন সংস্থাকে বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা ব্যবস্থা নিতে বলা হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে এটা ফ্ল্যাশ ফ্লাড এই মডেলই আমরা চালাই না। ফ্লাডের মডেল রান করে হচ্ছে বন্যা পূর্বাভাস কেন্দ্র, এটা পানি উন্নয়ন বোর্ডের অধীনে। জি, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখন দিন আর রাতের তাপমাত্রা প্রায় সমান। আর আগে দেখা যেত যে সন্ধ্যা হলে সূর্য ডুবে গেলে বাতাসের গতিবেগও হয়তো সামান্য বাড়লে রাতের তাপমাত্রা কমে আসে এবং শেষ রাতের দিকে তো কমে আসে, কিন্তু এখন দিন ও রাতের তাপমাত্রা একেবারেই সমান পর্যায়ে দেখা যাচ্ছে এবং এর জন্য দায়ী করা হচ্ছে যে সাগরে নাকি জলীয় বাষ্পের পরিমাণ কম। এটি একটি অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে। ব্যাপারটি কি একটু বুঝিয়ে বলবেন কিনা? এই বছরে যেটা ঘটেছে, এই বছর এবং গত বছর এই দুটা বছরই এল নিনোর প্রভাব ছিল এবং এই প্রভাব থাকলে যে সমুদ্রের যে স্রোত, সেই সমুদ্রের স্রোতের এবং সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বেশি থাকে এবং বেশি থাকার কারণে ওই সকল অঞ্চলে যে সিজনাল লো থাকার কথা সেই লোটা শক্তিশালী হয় এবং আমাদের এই সময় যে প্রাক বর্ষা মৌসুমে যে জলীয় বাষ্প এই ভূমিতে লো থাকার কারণে যে জলীয় বাষ্প সমুদ্র থেকে ভূমিতে যাবে সেটা না ঘটে উল্টাটা কিছুটা ঘটে, অর্থাৎ ল্যান্ড থেকে বাতাসটা দক্ষিণমুখী হয়। এর কারণে জলীয় বাষ্প বরং কিছুটা কম থাকে এবং যার কারণে আমাদের বৃষ্টি কম হয়। মেঘের যে আচ্ছাদন এই সময় থাকার কথা, কিছু কিছু মেঘলা থাকবে আকাশ, এই আচ্ছাদনটা না থাকার কারণে সূর্যের আলো সরাসরি ভূপৃষ্ঠে পড়ে এবং এর কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবছর এবং গত বছরও এরকমই ছিল। তবে আসার কথা হচ্ছে যে এখন কিছুটা এই এল নিনো নিউট্রাল ফেজে এসছে এবং নিউট্রাল ফেজ থেকে খুব দ্রুতই এটা লা নিনা ফেজে যাবে। তবে লা নিনা ফেজে গেলে যেটা ঘটবে, বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেক বেশি হবে। আপনারা জানেন যে এবছর কিছু কিছু অঞ্চলে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অস্বাভাবিক কিছু বন্যা হয়েছে, যেমন আমাদের দুবাইয়ে, আবুধাবি এবং সৌদি আরবে এখন বন্যা হচ্ছে অতিবৃষ্টির কারণে। কাজে এই বছরটা
নর্মাল বছর থেকে অনেকটাই অস্বাভাবিক ছিল, অর্থাৎ প্রত্যেকটা এক্সট্রিম ইভেন্ট খুব সক্রিয় ছিল। আমাদের যে দক্ষিণ এশীয় অঞ্চলের, আমরা বলি মনসুন ফোরাম, সাউথ এশিয়া মনসুন ফোরাম, সাসকপে আমাদের 2 দিন ব্যাপী আমাদের মিটিং ছিল। আমাদের বাংলাদেশের প্রতিনিধি ছিল এবং দক্ষিণ এশীয় দেশগুলোর এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা বিশেষজ্ঞ আমরা ছিলাম। এবং এই মিটিংয়ে যেটা আলোচিত হয়েছে যে এইবারের যে মনসুন বা বর্ষাকাল, এই মনসুনে আমাদের স্বাভাবিক যে বৃষ্টিপাত হওয়ার কথা তার চেয়ে বেশি বৃষ্টিপাত হবে। আপনি বলছিলেন যে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত, বিভিন্ন দেশে অস্বাভাবিক বৃষ্টিপাত। আমরা গতকালকেই দেখলাম রাত্রে যে দুবাই এবং উত্তর আমিরাতে 2 এবং 3 মে ঝড় এবং প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই কারণে সতর্কতা, আগের থেকে সতর্কতা এবং স্থানীয় সকলকে নিরাপদ আশ্রয়ে থাকার কথা বলা হয়েছে। অর্থাৎ কয়েকদিন আগে আমরা যেই ধরনের বন্যা বা অতিবৃষ্টি দেখতে পেলাম দুবাইয়ে, হয়তো সেই চিত্র আবারও ফেরত আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এই যে যেখানে বৃষ্টি হওয়ার কথা নয় সেখানে বৃষ্টি, আবার যেখানে স্বাভাবিক নিয়মে সবসময় বৃষ্টি হয়ে থাকে, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে সিলেটে আমাদের তাপমাত্রা একরকম, ঢাকাতে তাপমাত্রা একরকম, আবার দেশের উত্তরাঞ্চলে কিংবা পশ্চিমাঞ্চলে তাপমাত্রা আরও বেশি, যেটাকে চরম প্রবাহ বলা হয়ে থাকে। তো এইটার কারণ কি শুধুমাত্রই গাছ, নাকি ভৌগোলিক অবস্থানেরও কোনো কারণ রয়েছে? অবশ্যই ভৌগোলিক অবস্থান এবং জলবায়ু পরিবর্তনও কিছুটা দায়ী। আমাদের যে সিলেট অঞ্চল, এটা কিন্তু ওখানে যে মেঘালয়ের পাহাড় রয়েছে, পাহাড়ের কারণে এখানে অরোগ্রাফিক অ্যাসেন্ট বলি আমরা, যে পাহাড়ি অঞ্চলে যে বাতাসটা পাহাড়ে ধাক্কা খেয়ে উপরে উঠে যায়, এই সকল অঞ্চলে বরাবরই বৃষ্টিপাত বেশি হয়ে থাকে। আমি যদি সারা বছরের বৃষ্টিপাতের সাথে ক্লাইমেট মেট্রোলজিটা বলি, তাহলে সিলেট অঞ্চলে কিন্তু 4,500 মিলি, যে আমরা শুনতে পাচ্ছি রাজশাহী অঞ্চলে সেখানে বৃষ্টিপাত হয় মাত্র 1,600 মিলিমিটার, 1,600 মিলিমিটার। কোথায় 4,500 আর কোথায় 1,600 মিলিমিটার। কাজেই ওই অঞ্চলটা, রাজশাহী যে বরেন্দ্র অঞ্চল, এটা কিন্তু ভৌগোলিক অবস্থানগত কারণেই বৃষ্টিটা কম হয়ে থাকে। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে এবছর জলীয়বাষ্প যাও এসছে, এটা কিন্তু বৃষ্টি দিচ্ছে না এই জন্য যে তাপমাত্রা এত বেশি। এটা ঘনীভূত হওয়ার জন্য যে টেম্পারেচার থাকা দরকার আপার অ্যাটমসফিয়ারে বা উঁচু যে বায়ুমণ্ডলে, সেখানে তাপমাত্রা অনেক বেশি, যেহেতু নিচে বেশি উপরেও বেশি। এটা কনডেন্স বা ঘনীভূত হতে পারছে না। এই কনডেনসেশন ছাড়া কিন্তু বৃষ্টিপাত হয় না। মরুভূমি অঞ্চলে তাপমাত্রা বেশি থাকার কারণে কিন্তু ওই সকল অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে না। এই তাপমাত্রার সারফেসে এবার অতিরিক্ত বেশি থাকার কারণেই কিন্তু বৃষ্টিপাতটা কম হচ্ছে। তবে যখন আমাদের উত্তরাঞ্চল বা উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, এটা হওয়ার কারণে কিন্তু ওই অঞ্চল থেকে ঠান্ডা বাতাস এদিকে আসবে, এদিকের আপার এয়ারে আসার পরে সেটা ঘনীভূত হবে এবং পর্যায়ক্রমে 4 বা 5 তারিখের পর থেকে 4-5 তারিখের পর থেকে সারা দেশেই বৃষ্টিপাতটা বিস্তৃতি লাভ করবে এবং কমপক্ষে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সারফেসে কমে যাবে। 2 থেকে 3 ডিগ্রি কমলে, অর্থাৎ আমরা যদি গড় তাপমাত্রা 40 বা 41 ধরে থাকি, সেটা 37-38-এর দিকে আসবে। জি, সেটা 37-এর দিকে, যেটা খুবই চরম যে এলাকাটা যেখানে 40-এর মতো আছে, সেখানে 37-এর মতো থাকবে। আর অন্যান্য অঞ্চলে, এটা এবারে যে বলা হচ্ছে, অন্যান্য অঞ্চলে হয়তো 35-এর নিচে চলে যাবে। একটা বিষয়, আপনি রাজশাহীর কথা বলছিলেন যে বরেন্দ্র অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকভাবে বেশি হয়ে থাকে কিছুটা, কিন্তু আমরা দেখি যে যুদ্ধে সবসময় জয়ী হয় চুয়াডাঙ্গা, এবং চুয়াডাঙ্গা পশ্চিমের একটি শহর। সেখানে আসলে ভৌগোলিক অবস্থানের কি এমন কারণ রয়েছে যে সবসময় এই শহর তাপমাত্রাতে এবং শীতে দুটোতেই প্রথম হয়? দুটো ঠিকই বলেছেন। আমাদের এই তাপ প্রবাহটা বা তাপদাহটা শুরু হয় কিন্তু ভারত থেকে। ভারতের কিছু কিছু জায়গা রয়েছে সেগুলো বেশ উত্তপ্ত হয়, যেমন ছোট নাগপুর আছে, তারপরে নিচের দিকে কিছুটা
আমাদের পশ্চিমবঙ্গ এবং এই সকল এলাকায় তাপমাত্রাটা বেশি হয়ে থাকে এবং এটার যে অগ্রবর্তী ভাগ, এই অগ্রবর্তী ভাগ কিন্তু চুয়াডাঙ্গাকে প্রথম স্পর্শ করে। রাজশাহী, চুয়াডাঙ্গা এই অঞ্চলটাকে মোটামুটি প্রথম স্পর্শ করে। আর গাছপালা কম থাকলে কিন্তু তাপমাত্রা সাধারণত বেশি থাকে, কারণ গাছের পাতা দিয়ে যে ইভাপোট্রান্সপিরেশন বা প্রস্বেদন হয়ে থাকে, এই গাছের পাতা থেকে যখন জলীয় কণাগুলো উপরের দিকে যায় তখন প্রচুর তাপমাত্রা সে পার্শ্ববর্তী এলাকা থেকে সংগ্রহ করে সে উপরে উঠে যায়। তখন এটা একটা কারণ। আর একটা গাছের ছায়া, গাছের ছায়ার কারণে যে ভূপৃষ্ঠ যে দ্রুত উত্তপ্ত হওয়ার কথা সেটা কম থাকে, সেই প্রক্রিয়াটা কম থাকে, যার জন্য এই গাছের ছায়াটা ভূপৃষ্ঠকে কম উত্তপ্ত করে। তো গাছপালা খুবই জরুরি। তো আমাদের দক্ষিণাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চলে কিন্তু ওই সকল অঞ্চলে কিছুটা ঘাটতি রয়েছে গাছপালার, রাজশাহী অঞ্চলেও, এবং এটা এলিভেশনটা একটু বেশি, অর্থাৎ উচ্চতা একটু বেশি। তো এই সকল কারণেও ওই সকল অঞ্চলে কিন্তু তাপমাত্রা দক্ষিণে বেশি তো থাকে। সুন্দরবন রয়েছে। হ্যাঁ, এটা দক্ষিণে আমি বলিনি, আমি বলছি দক্ষিণ পূর্বাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চল। দক্ষিণ পশ্চিমাঞ্চল হচ্ছে ওইখানে একটা ফ্রন্ট লাইন আছে। যেমন খুলনাতে কিন্তু তাপমাত্রা একটু বেশি থাকলেও চুয়াডাঙ্গাতে আরো বেশি থাকে খুলনার চেয়ে। আর এই গাছপালাটা যেখানে আছে আমাদের সুন্দরবনের অ্যাডজাসেন্ট এরিয়া বা সুন্দরবন, সেই সকল অঞ্চলে কিন্তু তাপমাত্রা কমই থাকে। কিন্তু আমাদের যে দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং আমাদের পশ্চিমাঞ্চল রাজশাহী, এই দুটো অঞ্চল হচ্ছে সবচেয়ে তাপমাত্রার দিক দিয়ে চরম ভাবাপন্ন এলাকা। এবং পানির স্বল্পতাও সেখানে, ভূপৃষ্ঠে যে পানির যে অ্যাকুইফার বা ভূপৃষ্ঠে পানির যে পরিমাণ, এই ভূপৃষ্ঠের পানির পরিমাণ কিন্তু অত্যন্ত দ্রুত কমে যাচ্ছে। এটাও একটা তাপমাত্রা বৃদ্ধির কিছুটা কারণ। ডক্টর শামীম আহসান ভূঁইয়া, আপনাকে ধন্যবাদ জানাই ৭১ সকালের দর্শকদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য।